দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আজকে আমরা কথা বলতে চাই এই সময়ের রাজনীতি নিয়ে। রাজনীতির এই সময়টা আসলে কী ধরনের টানাপোড়েন চলছে। বিশেষ করে আমরা জানি যে 8ই মে হয়ে গেল উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন। 139টি উপজেলাতে নির্বাচন হয়েছে এবং সেখানে ভোটারের সংখ্যার উপস্থিতি নিয়ে বেশ কিছু কথা আমরা শুনছি। এর মধ্যে বিএনপি গত শুক্রবারে ছিল তার বিক্ষোভ সমাবেশ এবং এইটি নিয়ে চলছে বেশ কিছু কথা এবং আগামীকাল বিএনপি মহাসচিব তিনি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রায় 6 মাসেরও বেশি সময় পরে। এই সার্বিক অবস্থায় আসলে রাজনীতির হালচাল কোন দিকে যাচ্ছে এবং গণতন্ত্র আমরা যেটা বলি যে গণতন্ত্রের সুনির্দিষ্ট জায়গায় আমাদের পৌঁছাতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, শুধু পরিচিত হয়ে নেই, নীলোফর চৌধুরী মনি, সহ সম্পাদক কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি, বিএনপি। আপনাকে স্বাগত জানাচ্ছি আপা। থ্যাংক ইউ। এবং আরও আমাদের সাথে রয়েছেন অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, সাবেক সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আওয়ামী লীগ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কাউসার ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করি যে আমরা জানি যে 8ই মে নির্বাচন হয়ে গেল উপজেলাতে প্রথম ধাপ এবং সেটার ভোটার উপস্থিতি নিয়ে এরই মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা গণতন্ত্রের জন্য খুব বেশি ভালো কিছু নয়, একটা অশনি সংকেত। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সহ-আলোচক নীলোফর চৌধুরী মনি, নেক্সাস টিভি যারা অনুষ্ঠান দেখছেন, দর্শকদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত। 6ষ্ঠ উপজেলা নির্বাচন প্রথম ধাপ অনুষ্ঠিত হয়েছে। আপনি যেটা সূচনায় বলেছেন, ভোটার উপস্থিতি। আমাদের সংবিধান, আমাদের যে নির্বাচনী আইন বা উপজেলা পরিষদের কিন্তু একটা আইন আছে, বিধিমালা আছে, নির্বাচন বিধি আছে। কোথাও কিন্তু নির্বাচনের উপস্থিতির বিষয়টা উল্লেখ নেই। কত পার্সেন্ট সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই সেখানে। এখন কথা হলো, একটা নির্বাচনে ভোটার উপস্থিতির বিষয়টা সামনে আনা হচ্ছে কেন? দেখতে হবে নির্বাচনটা সুষ্ঠু অবাধ হয়েছে কিনা, অংশগ্রহণমূলক হয়েছে কিনা, প্রতিনিধিমূলক হয়েছে কিনা, সংঘাতবিহীন হয়েছে কিনা। আমি স্থানীয় সরকারের নির্বাচন লক্ষ্য করে দেখেছেন, এই নির্বাচনে গড়ে 5 থেকে 6 জন প্রার্থী ছিল। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেশি ছিল। আমরা কিন্তু নির্বাচনের বেশ কিছুদিন আগে অনেকেই বলা শুরু করেছিলেন এখানে অনেক সংঘাত হবে, হতাহত হবে, মৃত্যুর হার বেড়ে যাবে। লক্ষ্য করে দেখেছেন 139টা উপজেলা নির্বাচন হয়েছে, সেখানে 13টা ভোট কেন্দ্র স্থগিত হয়েছে। তার মানে কি? সংঘাত থেকে দূরে আছি। যেহেতু 4-5 জন প্রার্থী ছিল, নির্বাচনটা অংশমূলক হয়েছে। আমরা দেখেছি গত 19 দিন প্রচার প্রপাগান্ডা হয়েছে। এখন বলতে পারেন এবং সুষ্ঠু হয়েছে, এই অভিযোগ কিন্তু উঠে নাই যে কোথাও সিল মারামারি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, এই অভিযোগ কিন্তু আসে নাই। ভোটার কম হয়ে উপস্থিত হয়েছে, এটা এসছে। দেখুন, একটা বড় দল নির্বাচনে আসে নাই, যদিও এটা দলীয়ভাবে নির্বাচন, আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনটা করছে না, তারা ক্যাম্পিং করছে। আপনারা প্রতীকটাও তুলে নিয়েছেন? না, প্রতীক তুলে নেই, প্রতীকের জায়গায় আছে, কিন্তু নির্বাচনী আইনটা কিন্তু দলীয়ভাবে প্রার্থীতা আমরা দিচ্ছি, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। আইন আছে, দলীয় প্রতীক সংরক্ষণ করা আছে। আপনার হয়তো মনে আছে, গত ইউপি নির্বাচনে 4500 ইউপির মধ্যে আমরা কিন্তু 2200 ইউপি নির্বাচনে প্রতীক দেইনি, মানে কোনো মনোনয়ন আমরা দেইনি, ওপেন রেখেছি, যার যার মতো নির্বাচন করে পাস করে আসবে। লক্ষ্য করে দেখেছেন। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, যেটা বিএনপি বরাবর করছেন না, ধরে নিই তাদের সিদ্ধান্ত, কিন্তু দলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এটা ভাবতে হবে। যাক, ওই আলোচনায় আমি এখন যাচ্ছি না। আমরা মনে করেছি যে নির্বাচনটা স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করতে গেলে হয়তোবা আমাদের দলীয়ভাবে প্রতীক দেওয়া ঠিক হবে না, কারণ আমরা একটা উপজেলায় 8 থেকে 10 জন প্রার্থী আছে, এখন আমরা প্রার্থী দেব 1 জন। সেটা কি আপনারা কিছুটা জাতীয় নির্বাচন থেকে এক ধরনের শিক্ষা নিয়েই করেছেন? কারণ জাতীয় নির্বাচনে যখন বিএনপির মতো বড় দল আসেনি, তখন আপনাদের দল থেকেই আসলে অনেকেই স্বতন্ত্র প্রার্থী। জাতীয় নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন, এক কৌশল। এটা স্থানীয় সরকার নির্বাচন, এখানে
সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। আমি ওইটার সাথে মিলাতে চাই না। আমরা নির্বাচনটাকে কিন্তু দেখুন, এই আইনটা যখন হয়, স্থানীয় সরকার নির্বাচন আইন 2005 সালে যখন পাশ হয়, তখন কিন্তু বড় বড় দল বলেছিল কেন এটা করা হয়েছিল। তারপরে এই সুযোগটা এবার নিতেন, এবার তো সরকার বাইরে রেখেছে। আইন রয়েছে, সিদ্ধান্ত। যেন আওয়ামী লীগ তো প্রত্যেকটা উপজেলায় একাধিক প্রার্থী আছে, তারপরে সিদ্ধান্ত। আপনারা যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটা আসলে বিএনপি সুযোগ মনে করছে কিনা? নীলুফার মনি আপা আছেন, আমি আপনার কাছেই জানতে চাই, যে সুযোগের কথা বলছেন সেই সুযোগটাকে আপনারা সুযোগ মনে করলেন না এবং নির্বাচনে আসার। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। এই টেলিভিশনকেও আমার শুভেচ্ছা। আমি প্রথম আজকে এসেছি, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, আমি তো একলাই খাই, এটা হলো যে আপনার গ্রামে কেউ কেউ বলে অতি বুদ্ধিমানরা, তো ওরকম কায়সার ভাই একলাই খাওয়ার কথা বলছে। কারণ আপনার বিএনপি ইলেকশনে যাবে না। বিএনপি যেখানে জাতীয় নির্বাচন, একটা ফ্যাসিস্ট, একটা মাফিয়া, একটা স্বৈরাচার, একটা রাতে ভোট করা সরকার এবং বিনা ভোটের সরকার, তার আন্ডারে বিএনপি যাবে না, আন্ডারে যাবে না। ওনারা সব ছাড়তে রাজি, ওনাদের এত জনপ্রিয়তা, ওনারা আন্ডারটা ছাড়তে রাজি না, প্রধানমন্ত্রীত্ব ছাড়তে রাজি না, তো তার আন্ডারে যাবে না। বিএনপি ইলেকশনে যায় নাই 7 তারিখে, 7ই জানুয়ারির। তাতে কি হয়েছে? তারা সারাদিন বলেছে লোকদের আসার জন্য, আর বিএনপি শুধুমাত্র লিফলেট দিয়ে শান্তিপূর্ণভাবে বলেছে 7 তারিখ সারাদিন পরিবারকে সময় দিন। জনগণ বিএনপির কথা লুফে নিয়ে পরিবারকে সময় দিয়েছে। তাহলে ম্যান্ডেটটা কার জিতলো? যখন তারা কোনো উপায় দেখলো না, তখন বলল যে তাদেরকে 40.-- 1 ঘন্টার আগে, 1 ঘন্টা আগে 25 বললো, 1 ঘন্টা পরে 40 হয়ে গেল, 41 হয়ে গেল। তো এই যে তাদের তখনও 2% 3% লোক ভোট দিতে আসছে কিনা সন্দেহ, যে খোদ প্রধানমন্ত্রী যে সেন্টারে ভোট দিয়েছে সেই সেন্টারের কথা আপনার ডয়েচে ভেলে বলছে যে 10টা পর্যন্ত ভোটার খালি, কোনো ভোটারই নাই, 7 জন নাকি ভোট দিয়েছে এরকম। তো এখন আপনার এরপরে উপজেলা, তারা নির্বাচন করতে তাদের জুরি নাই। তারা জনগণ থাক না থাক, রাজা মিয়ার বল, সে একবার নিজের গোলে করবে গোল পয়েন্টে, আরেকবার বিরোধী দলের গোল পয়েন্টে করবে। এখন তারা বিরোধী দল, তারা সরকারি দল। এখন না, বিগত নির্বাচনগুলোতেও আপনি দেখেন, 8-এর নির্বাচন, তারপরে আপনার 14 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 নির্বাচন, আপনি 4টা নির্বাচনকে সামনে নিয়ে মিলিয়ে দেখেন, তারাই এবং তারা একটা দেশের এজেন্ট হিসেবে কৃতদাসে পরিণত হয়েছে। কৃতদাস। মনিপা, আপনাকে যদি প্রশ্ন করতে চাই, এই যে আপনার বর্জনের যে রাজনীতি করছেন, সেটা আসলে বিএনপিকে কতটা এগিয়ে দিচ্ছে, নাকি আসলে আমি আপনার এই কথার সঙ্গে আরেকটা ইতিহাস তুলে আনতে হয়। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করেছে। 2 নেত্রীর মধ্যে কথা হয়েছিল, কেউ তারা নির্বাচনে যাবে না, যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে। পরের দিন আওয়ামী লীগের নেত্রী কথা শুনে নেয়, উনি কিন্তু আবার ওনার কথার খেলাপ করে নির্বাচনে গিয়েছে, যেটার ফলাফল 91-তে আসছে। 91-তে বিএনপি কিন্তু আশা করে নাই যে বিএনপি সরকার গঠন করবে। আমি নিজেও সেই দিন ছাত্র ছিলাম, উনিও ছিলেন। আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই এরিয়া সব ক্যাম্পেইন করেছি। আমাদের কথা ছিল আমরা খুব সুন্দর একটা বিরোধী দল হব, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ভুল করে নাই। জনগণ দেখেছে যে যারা আপোষ করে তাদেরকে ভোট না দিয়ে, যারা আপোষ করে না তাদেরকে সেই দিন ভোট দিয়েছিল 1991-এ। ঠিক একই অবস্থায় আমি বলতে পারি আপনার কথায়, বিএনপি যে লুজার না, লস করে নাই, তার বড় প্রমাণ এই উপজেলা নির্বাচন। সেই আপনার জাতীয় নির্বাচন তো গেলই, লোকজন হলো না। উপজেলা নির্বাচন আগে বলতেন ওনারা, গত উপজেলা বা গত পৌরসভা নির্বাচনেও কিন্তু লোকজন হয়েছে। ওনারা বলছে দেখেছেন কত লোক। আমরা বলেছি যে স্থানীয় সরকারে লোকজন এ গ্রাম ও গ্রাম প্রতিদ্বন্দ্বিতা করে, এ পাড়া ও পাড়া প্রতিদ্বন্দ্বিতা করে, কিংবা এক পাড়াতেই প্রতিদ্বন্দ্বিতা করে। তো সেইখানে আপনার স্থানীয় সরকারের লোকজন হয়, তারাই নিয়ে আসে, তারাই রিক্সায় পাঠায় দেয়। এখন গাড়ি পাঠায়ও কোনো লোক আনতে পারে না এইবার। তো জনগণ যে বিএনপি বলেছে লিফলেট দিয়ে যে তোমরা ভোটে যাবা না, আমরা ভোট করছি না, বাংলাদেশে মানুষ ভোট করছে না। বিশ্বাস করছেন যে জনগণ আপনাদের লিফলেট বিতরণের কারণেই আসলে ভোট কেন্দ্রে আসেনি, নাকি আসলে জনগণ সার্বিকভাবে আমাদের যে এই সিস্টেমটার উপরেই বীতশ্রদ্ধ?
সিস্টেমটার উপর কিভাবে বীতশ্রদ্ধ হবে আমি বলি। বিএনপি, আপনি প্রথমেই বলেছেন বিএনপি একটা বড় দল। বিএনপির মতো দল এবং যারা জনগণের ভালো মন্দ নিয়ে বিচার বিবেচনা করে কাজ করে, জনগণকে নিয়ে মাঠে থাকে, মাঠের রাজনীতি করে, সেই মাঠের রাজনীতি করে একটা দল যখন নির্বাচনে না আসে, তখন আওয়ামী লীগ কোন বাম নিয়ে করলো, কোন ছোট দল বানায় করলো, কোন কাস্তে নিয়ে করলো, কোন আপনার মেজর জেনারেল নামায় করলো, কোনো লাভ নাই। সেক্ষেত্রে আপনি দেখেন কোনো লাভ হয় না। সেক্ষেত্রে আপনারা যখন আপনাদের দলীয় নেতাকর্মীদের, বিশেষ করে নেত্রীদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন কেন্দ্র থেকে যে নির্বাচন না করতে, কিন্তু তারা কিন্তু নির্বাচনে যাচ্ছে, সেটাকে থামাতে পারছে না, সেটা কি সাংগঠনিক দুর্বলতা কিনা? নো নো নো, আপনারা শোনেন, আপনারা যদি 10 ভাই বোন হন ঘরে, 10টা ভাই বোন একই মতের হবেন এমন কোনো কথা না, কিন্তু আপনারা এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, সেই হিসেবে আপনাদের অনেক সিমিলার থাকবে, কিন্তু আপনাদের যার যার কিন্তু আলাদা পার্সোনালিটি গ্রো করে। ঠিক বিএনপি একটা বিশাল বড় সংগঠন, তার মধ্যে 2-4 জনের আলাদা আলাদা রকম হবে, হাতের 5 আঙ্গুল সমান হয় না, আলাদা হতেই পারে। এবং শাস্তিকে মাথায় রেখে যারা নির্বাচন করে, এবং তারা কিন্তু বড় কোনো নেতা না, তারা স্থানীয় ছোট ছোট, কেউ সমর্থকই বেশি, নেতার সংখ্যা কম, তারপরেও কিন্তু বিএনপি তাদেরকে বলেছে, তাদেরকে সাবধান করেছে, সাবধানের পরে শুনে নেয়, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এবং আপনি যদি এর আগের ইতিহাস যদি তুলে ধরি, বিএনপি এর আগেও যাদের বহিষ্কার করেছে তাদের কিন্তু ফেরত নেয় নাই। লাইক আপনার তৈমুর আলম খন্দকার, সে বাধ্য হয়েছে আরেকটা দলে যেতে, মানে আপনারা আপনারা নির্বাচন থেকে কঠোর অবস্থানেই থাকবেন, চরম কঠোর অবস্থা। নির্বাচন থেকে না, বলতে পারেন এই ফ্যাসিস্ট সরকারের যতদিন এই পাতানো খেলা খেলবে, পাতানো নির্বাচন, উনি যে কথাটা বললেন, নির্বাচন হয় না, কি হয়েছে, কোনো উপস্থিতি কতজন হবে এটার কোনো আইন নাই, এই কথাটা কিন্তু একটা সময় কোনো দিন মাথায় আসে নাই কারো। কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে নির্বাচনটাকে আনন্দমুখর উৎসবমুখর ভাবে দেখে। সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। আমি একটু অ্যাডভোকেট রেয়াজুল কবির আপনার কাছে আবার আসতে চাই, যে প্রশ্নটি একটু আগে আমি করেছিলাম, যে এই যে ভোট দিতে মানুষ আসছে না, ভোটাররা কেন্দ্রে আসছে না, আপনি বলেছেন সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই, আর উনি বলছেন এটা হচ্ছে এক ধরনের বিজয়, যে বিএনপির আহ্বানে সাড়া দিয়েই মানুষ আসে নাই। আপনার কি সেইটা মনে হয়, নাকি আমি যে প্রশ্নটি করলাম যে আসলে সাধারণ মানুষ, ভোটার, আমাদের টোটাল রাজনৈতিক সিস্টেমটার উপরেই কিছুটা শ্রদ্ধা হারাচ্ছে দিন দিন? আমি যদি বলি নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো আইন কি বাংলাদেশে আছে? নাই। ওনারা কিন্তু নির্বাচনের পথে হাঁটছেন না। নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনকে বিতর্কিত করার সকল প্রক্রিয়াকে সামনে আনছেন। আমি একমত। দেখেন, উপজেলা নির্বাচন তো 6টা শুরু হয়েছে, সর্বোচ্চ 60 ভোট পড়েছে, আরও কিন্তু আরও 4টা টার্ম ইলেকশন হবে, সেখানে বাড়তেও পারে, আমাদের দেখতে হবে। এবং সেটাও আপনাদের এক ধরনের স্ট্র্যাটেজিও, যে আগামী ধাপগুলোতে ভোটার সংখ্যা বাড়াতে চান। চেষ্টা অবশ্যই করব, তাই না? এখানে আমি 2টা জবাব দিয়ে নিই। 91 নির্বাচন, আমি ইতিহাসে যাওয়ার আগে যে প্রশ্নটি স্পেসিফিক করেছিলাম, এক লাইন বলে ফেলি কথাটা। আসলে আমরা ক্ষমতায় যাওয়ার কথা ছিল, জনগণের সেই প্রত্যাশা ছিল। আমরা যাদেরকে মনোনয়ন দেই নাই, স্বৈরাচারের দূষর, স্বৈরাচারের আমলা যারা সচিব ছিল, তাদেরকে কিন্তু তারা মনোনয়ন দিয়েছে, বড় বড় ব্যবসায়ীদের মনোনয়ন দিয়েছে। ভারত বিদ্বেষী এটা ক্যাম্পিং করেছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। যাই হোক, ওই প্রশ্নে যাচ্ছি না। এখন আবার কিন্তু ভারত ক্যাম্পিং শুরু করেছেন, চাচ্ছেন যদি নির্বাচনে যান এটা কাজে লাগানো যায় কি না। আমার একটা বক্তব্য কি, রাজনৈতিক দল করি, আপনিও বলেছেন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত নির্বাচনে যাব না। গত ইউপি নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন 66 জন, এই প্রথম ধাপের নির্বাচন 51 জনকে বহিষ্কার করেছেন। ইতিমধ্যে কিন্তু 8 জন চেয়ারম্যান, 21 জন ভাইস চেয়ারম্যান এবং 11 জন মহিলা ভাইস চেয়ারম্যান কিন্তু বিজয়ী হয়েছে। তাদের বক্তব্যটা কি, আমরা যদি এইভাবে নির্বাচন না করি, এবং গাজীপুরের নির্বাচিত উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমাকে বহিষ্কার করেছেন, আমি রেডিও টিভিতে শুনেছি, আমার কাছে কোনো চিঠি আসে নাই। আমি সকাল বিকাল চা খাই মানুষের সাথে,
আমাকে নির্বাচন করতে হবে সংগঠন টিকিয়ে রাখতে গেলে। ওনারা এসি রুমে থেকে ঘোষণা দেন, কিন্তু আমার তো এখানে বসে কাজ করতে হবে। দেখেন উনি কিন্তু নির্বাচন পাশও করেছেন। তার মানে কি, মানে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা যদি নির্বাচন, কিন্তু এটা নিরানির মতো। তো মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা যখন এই নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ভোটারের সাথে সরাসরি সংযোগ, তো সেক্ষেত্রে ভোটার উপস্থিতি আরো বাড়ার কথা ছিল। এই যে বাড়ছে না, দিন দিন কমছে, এবং এইবারের সর্বোচ্চ আপনিই বলেন জাতীয়, সেটা কি আসলে 7ই জানুয়ারি নির্বাচনে 42% ভোট পড়েছে। যদি বড় দলটি আসতো অবশ্যই সে 70% হতো, কারণ আমরা মনে করি তাদের 30% ভোট আছে। এই যে যদি আসতো থেকে আমরা কিভাবে বেরোতে পারি, এটা নিয়ে কি আসলে আমি কিন্তু আগেও বলেছি, নির্বাচন প্রক্রিয়ায় আনার দায়িত্ব কারো না। কোন দল আসলে না আসলে নির্বাচন হবে না এটাও কিন্তু ক্লিয়ার না, বরঞ্চ একটা রাজনৈতিক দল স্বইচ্ছায় নির্বাচনে আসবে, তাকে ক্ষমতায় যেতে হবে জনগণের কাজ করার জন্য। এখানে সরকার আসলে প্রত্যেকটা রাজনৈতিক রাষ্ট্রপতি কারো কোনো সুযোগ নাই কাউকে করে। আমি আপনার সাথে আবার কথা বলবো, আমি একটু পরিচিত করাতে চাই দর্শকের সাথে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, একজন রাজনৈতিক বিশ্লেষক। শহীদ খান, আপনি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাদেরকে নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। জি, আমরা একটু আগেই যে আলোচনাটা করছিলাম, অ্যাডভোকেট রেজুল কবির বলছিলেন যে নির্বাচনে আনার দায়িত্ব আসলে কারোরই নয়, এবং বিএনপি প্রতিনিয়তই নির্বাচন বর্জন করছে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন? এই দায় কি আছে কারোর, মানে বিএনপির নিজের, নাকি আসলে সরকারের, নাকি আসলে কারোরই নেই? এভাবেই চলতে থাকবে বাংলাদেশের রাজনীতি? ধন্যবাদ। এইভাবে বাংলাদেশের রাজনীতি চলতে থাকবে, এটার উত্তর হচ্ছে যে না, এইভাবে চলতে থাকবে না এবং চলতে পারে না। আর নির্বাচনে বিএনপিকে নিয়ে আসার দায়িত্ব কারণ নেই, এ কথার সাথে আমি একমত হতে পারলাম না, খুব দুঃখিত। নির্বাচনে বিএনপি আসবে কিনা সেটা তো বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত, তারা সিদ্ধান্ত নেবেন, সেটা ঠিক আছে। কিন্তু নির্বাচনে তাদের আনার ব্যাপারে সরকারে যারা আছেন, যারা সরকার পরিচালনা করছেন, রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এবং অন্যান্য দল, সকলের দায়িত্ব আছে বিএনপির সাথে আলাপ আলোচনা করে বা যে কোনো দলের সাথে আলাপ আলোচনা করে সকলকে নিয়ে নির্বাচন করা। যেমন কাউসার সাহেব যে স্ট্যাটিস্টিক দিলেন, 7ই জানুয়ারি নির্বাচনে 40-42% ভোট পড়েছে, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। সেই বিতর্কর বাইরে যদি যে কথা বলি, উনি এটাও বলেছেন যে যদি বিএনপি আসতো বা বড় দল একটা আসতো, তাহলে এটা 70%-এর কাছাকাছি চলে যেত। তার মানে তাদের কাছে কিন্তু 30 থেকে 35-36% ভোট আছে এবং ভোটাররা তাদেরকে সমর্থন করে, এবং সেটা কিন্তু 7ই জানুয়ারির নির্বাচনে আমরা প্রত্যক্ষ করেছি। এই কারণেই নির্বাচনে ভোট কম পড়েছে, এ ব্যাপারে তো কোনো বিতর্ক নাই, কাউসার সাহেবের সাথে বিতর্ক নাই। তো এই যে এখন উপজেলা নির্বাচন হচ্ছে, এটাও ওই যে এক পেশে বা একতরফা বা এক দলের মধ্যে নির্বাচন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ এই উপজেলা নির্বাচন তো রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে না, এটা যেমন সঠিক, সেরকম এই নির্বাচনে যদি সকলে অংশগ্রহণ করতেন তাহলে নির্বাচনটা তৃণমূল গণতন্ত্রকে শক্তিশালী করত। এখন আপনি আলোচনা করতে পারেন উপজেলা পরিষদ কতটা কার্যকর, ইউনিয়ন পরিষদ কতটা কার্যকর, আসলে আমাদের রাজনৈতিক দলগুলো লোকাল গভর্নমেন্টকে কতটা গুরুত্ব দেয়, তারা কি আসলেই স্থানীয় সরকারকে শক্তিশালী করতে চায় কিনা, এটা আলাদা বিতর্ক। এবং আমার মনে হয় এখানে দুজন রাজনৈতিক নেতা আছেন, তারা যদিও মুখে বলেন, আন্তরিকভাবে বিশ্বাস করেন কিনা আমার সন্দেহ আছে। কারণ আমি গত 30 বছরে দেখেছি যে এই যে আমাদের লোকাল গভর্নমেন্ট গুলো, আমাদের সংবিধানে আছে, আলাদা চ্যাপ্টারই আছে এবং আমাদের আইন আছে, তারপরেও আমরা কিন্তু এই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যথেষ্ট কাজ করছি। আমরা কথা আরো বলবো, আপনি থাকুন আমাদের সাথে। এবং আমি যে প্রশ্নটি করেছিলাম যে আসলে দায়টা কেউ নিবেন কিনা বা দায়ভার আছেন কিনা, সেই প্রশ্নের উত্তর যদিও আমি এখনো পাইনি। আমি বিরতির পরে এসে এই প্রশ্নের উত্তর নিতে চাই, একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছি এ সময়ের রাজনীতি নিয়ে। মনিপা, আপনার কাছে আবার আসতে চাই যে আপনি বলছিলেন যে ভোটার উপস্থিতির যে কথা, যে পার্সেন্টেজের কথা বলা হয়, সেটাও এক ধরনের আমরা সবসময় দেখি, বিশ্লেষণও জানি যে বলে দেওয়া হয়। এটা কি এই মন গড়া অবস্থাতেই থাকবে, নাকি এটা আসলে গবেষণা ধর্মী হওয়া উচিত? আসলে কিসের প্রেক্ষিতে আমরা বলি, এবং সেটা আপনারাই কিভাবে মেনে নেন? আপনাদের দিক থেকেও আসলে এই রিসার্চগুলোর প্রয়োজনীয়তা রয়েছে আসলে দেশটাই তো মানকে চিপায় পড়ে আছে। আমি এটাই বলবো, এই চিপার মধ্যে যখন 72-এর সংবিধান হয়,
তখন কিন্তু এটা চিন্তাই করে নেই যে জনগণ ভোট দিতে যেতে পারবে না, যেতে চাইবে না। একটা সময় যেতে পারবে না, যেতে না পারতে যেতে চাইবে না। এখন যেটা হয়েছে এই যে অনীহা ভোটের, এটা তো সিস্টেমটা ছিল না, বরং ভোটের জন্যই হাহাকার ছিল, উৎসব ছিল সেই গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহর, পাড়া, মহল্লা সব জায়গায়। আজকে সেটা হারিয়ে গেছে। সে হারিয়ে যাওয়ার জন্য আমি মনে করি যে এখন ওই আইনটা বানানো হবে, কিন্তু আইনটা কে বানাবে? এই যে বিড়ালের গলায় ঘন্টি বাঁধার লোকটা থাকতে হবে, কারণ যে শাসক সেই শোষক, যে শাসক সেই ভোট চোর। অনীহার মূল কারণ কি বলে আপনার মনে হয়? এবং যে শাসক, আমি এটাই শেষে বলতে যাচ্ছিলাম, যে শাসক সেই চায় না কেউ ভোট দিতে আসুক, কারণ ভোট দিতে আসলে তাকে ভোটটা দিবে না, এটা বড় কারণ। আপনি খেয়াল করেন যে যখন 7 তারিখে ভোট দিতে আসে নাই, তখন কিন্তু শাসক কিন্তু না মার্কাটা তুলে দিয়েছে, বাট মার্কাটা তুলে দিয়েছে সে কিন্তু তিনি নিজের হাতে রেখে দিয়েছে। প্রয়োজন আবার সে মার্কা দিবে, সে ইচ্ছেগুলো মার্কা দিবে, ওই আইনটা তুলে নাই। আইনের মধ্যে 2টা অপশনই রেখেছে। যখন দলীয় প্রতীকের ব্যাপারটি আসলো, যখন আইন হলো, তখন কিন্তু আপনাদেরও এক ধরনের সমর্থন ছিল। নো, আমাদের ছিল না। আপনি খেয়াল করেন আমরা তখনও কিছুই বলি নাই, ভোটে দাঁড়ানো না দাঁড়ানো তখন এরকমই হচ্ছিল। ওনারা দলীয় প্রতীক দিলেন, মনে করলেন যে ডিভাইডেশন কোন পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আপনি দেখেন আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কায়সার ভাইদের সঙ্গে বহুদিন আমরা টকশো করি, একটা সম্পর্ক হয়ে গেছে অনেকের সাথে। আমাদের এরকম একজন কলিগের সন্তানের বিয়ে হলো, আমরা কিন্তু দাওয়াতটা আশা করতেই পারি। আপনার সঙ্গে যখন আমার 50 দিন একই কাজ করব, তখন কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, সেই সৌহার্দ্যটা নাই। এখন দাওয়াতটা পর্যন্ত হয় না। নট অনলি সরকারি কোনো চাকুরিজীবী যারা এই সরকারের ছত্রছায়ায়, মানে ছায়ায়, এটা কি গণতন্ত্রের সৌন্দর্য কিনা? মানে চরম পর্যায়ে ভয়ঙ্কর অসৌন্দর্য, শুধু অসৌন্দর্য না, ভয়ঙ্কর। এরপরে ধ্বংস ছাড়া আর কিছুই নাই আমি মনে করি। আপনি যতটা না দলীয় লোক কথা বলে, উনি একজন সাবেক আমলা, আমি সেইটাই বলছি, ওনারাও পর্যন্ত এমন করে যে বিরোধী দলের লোকজন বা আমরা যারা রাজপথের বিরোধী দল, আমাদের সঙ্গে এখন কথা বললে ওনার যদি ট্রান্সফার হয় অনেক দূরে, ওনার যদি চাকরিটাই চলে যায়, ওনার যদি আরো ওনাকে নিয়ে সমালোচনা হয়, উনি তো আরো বড় মাপের ওই দলকে বুঝায় যে তুমি ছাড়া আমি অচল, তুমি ছাড়া আমি অসহায়, তুমি ছাড়া আমার কোনো গতি নাই। সেখান থেকে আপনারা সবকিছুতেই বর্জন করছেন, সবকিছু থেকেই দূরে থাকছেন, সেটাই কি সমাধান কিনা? সমাধানটা কোথায়? আমি আপনাকে আরেকটা বলি, এরশাদের শেষ সময়টায়, এরশাদের সময়টা আমার এমন ছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এরশাদের শেষ সময়টা যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম, তখন দেখলাম যে যেখানেই ভিসি সেখানেই কালো পতাকা, মনে আছে? হ্যাঁ, মান্নান ভিসি মনে হয়েছিল, যেখানেই ভিসি সেখানেই কালো পতাকা। একটা সময় কিন্তু বাধ্য হয়েছে ভিসি চলে যেতে। তো আজকে যে ভোটের ম্যান্ডেট, কালো পতাকায় তো এখানে কোনো দাম নাই, ভোটেও দাম নাই। আমরা যে ভোট দিচ্ছি না, আমরা যে ইলেকশনে যাচ্ছি না, সেটাও দাম নাই। কতক্ষণ দাম থাকবে না, একটা সময় আসতেই হবে। আর এই যে আপনি যেটা বলছেন, এরা তো কৃতদাস, এরা কোনো সরকার না, এরা অন্য একটা দেশের কৃতদাস হিসেবে এসছে, এরা কোনো সরকারের জন্য আসে না। যে কারণে ভোটের পার্সেন্টেজ কত থাকলো কিচ্ছু আসে যায় না, ভোট কে দিল না দিল কিচ্ছু আসে যায় না। বরং ভোট, এই যে এতক্ষণ যাবৎ কথা বলছিল, আমি যদি বিবেক দিয়ে কথা বলি, আওয়ামী লীগ নিজেই চায় না বিএনপি ইলেকশনে আসুক, এই জাতীয় নির্বাচনে। এটার কথা বলছি না, স্থানীয় সরকারে যদি আসে বিএনপি, তখন আবার আরেক আইন বানাবে, ওই যে তখন মার্কা ছেড়ে দিবে বা অন্য কিছু যত রকমের, ওই যে গ্রামের যে বেদেনীরা পরিচালনা করে না, উত্তরে যা, দক্ষিণে যা, পশ্চিমে যা, পূর্বে যা, ওনারা এরকম পরিচালনা কতগুলো করি হাতে নিয়ে বসে আছে। আমরাও তাদের কাছে এক ধরনের করি, এছাড়া আমি কিছুই মনে করি না। কারণ পুলিশরাও তাই, একটা সরকার যখন এজেন্সিশিপ নিয়ে জেকে বসে, তখন সে আর সরকারের মধ্যে থাকে না, সে তখন কৃতদাস হয়ে যায়। আমি মাঝে মাঝে লেন্দুব দর্জির কথা বলি, সিকিমে যে অবস্থাটা হয়েছে। আমরা যখন কথা বলছি যে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছি, উপজেলা নির্বাচন, এবার একটা জায়গায় তো আপনি মত দিবেন যে এবার অনেকটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। হ্যাঁ, আপনারা আসেন নাই, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, ভোটার আসে নাই, ওনারাই তো সব, এখানে আসে না, আসেন তো কিছু না। স্থানীয় নির্বাচন থেকে স্থানীয় প্রতিনিধিদের যে আপনারা বাদ রাখতে চান বিএনপির, এইটাই আসলে কৌশলগত কি লাভবান হবে? আমি যখন কেন্দ্রেই ইলেকশনটা করব না, স্থানীয় তো কিছুই না, কোনো ব্যাপার না, ম্যাটার করে না। আপনার শোনেন, যখন পাশা উল্টে যায়, যে পাশা খেলা করি খেলার কথা বললাম, তখন সবই উল্টে যায়।
আজকের যে আমলারা যে আমাদের সঙ্গে যে আচরণটা করলো, কালকে যদি পাশাটা উল্টে যায় রাতারাতি, এটাই হওয়া স্বাভাবিক। আমলারা হওয়ার কথা হলো গিয়া নিরপেক্ষ থাকবে, তারা যে সরকার আসবে তার সঙ্গে কাজ করবে, কিন্তু অতি কাজ করা কোনোটাই ভালো না। তো আজকে যদি পাশা উল্টে যায়, কালকে কিন্তু তারা আবার অতি হয়ে যাবে। অতি তখন যে ক্ষমতায় আসবে তার দিকে বলয়টা ঘুরিয়ে নিয়ে। একটু কাসর ভাইয়ের সাথে কথা বলতে চাই। কাসর ভাই, আমি যে প্রশ্নটি রেখেছিলাম যে গণতন্ত্রের সৌন্দর্য, এই যে প্রসঙ্গগুলো আসছে, যে বিরোধিতার জন্য বিরোধিতা, আমরা তো একই দেশের মানুষ, একই দেশেরকে ভালোবেসে কাজ করতে চাই, সেখান থেকে গণতন্ত্রের সৌন্দর্য হারাচ্ছে কিনা? বাংলাদেশ 53 বছর পেরিয়ে যাচ্ছে। গণতন্ত্র, সংবিধান, নির্বাচন একসময় নির্বাসিত হয়ে গিয়েছিল না। এই প্রজন্ম জানে কারফিউতন্ত্র কখন ছিল, সামরিকতন্ত্র কখন ছিল। আমরা একটা সময় পার হয়ে আসি নাই। দেখেন, পাকিস্তানের 77 বছর, 23টা গভর্নমেন্ট এসছে, 23টা প্রধানমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী 5 বছর পার করতে পারে নাই। আমরা কিন্তু পাকিস্তান থেকে বেরিয়ে আসছি। আমাদেরও কিন্তু 75-এর পরে আমরা দেখেছি একটা সরকারও 5 বছর পার করতে পারে নাই। 91-এর পর থেকে লক্ষ্য করে দেখেছেন, যত সময় নির্বাচন হয় সরকার পরিবর্তন হয়, মানে সরকার ভোটের মাধ্যমে পরিবর্তন হয়। এই ধারাটা কি ওনারা চান? লক্ষ্য করে দেখেছেন, প্রত্যেকটা নির্বাচনের আগে ওনারা স্লোগান তোলেন, নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ, নির্বাচন করতে দেওয়া হবে না, 3টা স্লোগান। সেটাই টেবিলও বলছেন, হ্যাঁ, তাই না? প্রতিনিধিত্ব করছেন, বিএনপি বলেছেন। বিশেষ ক্ষমতা আইন, আবু আলম শহীদ ভাই ভালো বলতে পারবেন, দীর্ঘদিন এটার ব্যবহার করেছেন, কেউ কিন্তু বাদ দেন নাই। যখন প্রয়োজন হয়েছে সন্তুষ্ট চিত্তে, আমি নিজে যেহেতু এটা সন্তুষ্ট চিত্তে আপনাকে 90 দিনের কারাবাস দেওয়া হইল, সন্তুষ্ট চিত্তে হইয়া, এটা কিন্তু আছে। এই যে নির্বাচনের, দেখেন আমি অনেকগুলি কথা বলেছি, কিন্তু প্রশ্ন এসছে কম ভোটার উপস্থিতি। এখন যেখানে প্রশ্ন তুলেছে যে ভোটার উপস্থিতি না হলে আসলে গণতন্ত্র সৌন্দর্য হারায় কিনা? দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে বা অভিভাবক মহান রাষ্ট্রপতির কাছে কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের একটি আইন, নির্বাচনী আইনের দরকার, যে এত ভাগ ভোট পড়লে আমাদের বিশ্বের অনেক দেশে কিন্তু সেটা আছে, হয়েছে না? এটাও কিন্তু চান না। আপনারাও কেন ভাবছেন না? না, আমরা চাচ্ছি কি, আমরা কিন্তু নির্বাচন যে প্রক্রিয়া, আমি আগেও বলেছি, যথাসময়ে সাংবিধানিক ওয়েতে নির্বাচন আমরা দেওয়ার চেষ্টা করছি। বরঞ্চ কেউ কেউ মাঝে মাঝে চায় না নির্বাচন হোক। যেমন 7ই জানুয়ারি নির্বাচন যদি না হতো, এবার তো অনেক সিটিং মিটিং হয়েছে, দেশি বিদেশি অনেকে এসছে, কথাবার্তা বলেছে, একটা অনিশ্চিত কিন্তু ছিল, নির্বাচনটা নাও হতে পারে, বা প্রকাশ্যে বলেছে নির্বাচনের আগে নির্বাচন হবে না, 7 তারিখে 3 তারিখ আমরা শুনেছি নির্বাচন হবে না, আর হলেও আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না, আর ক্ষমতায় গেলেও বেশি দিন থাকবে না, এই ধরনের কথা আমরা শুনেছি। তাহলে এই কথাটা আসে কেন? নির্বাচন যদি না হতো তাহলে কি হতো? একটা অসাংবিধানিক সরকার আসতো, অনির্বাচিত সরকার আসতো। সেটাই ওনারা কি চাচ্ছেন? দেখেন, আপনি ক্ষমতায় যেতে চান, অবশ্যই আপনার রাজনৈতিক সিদ্ধান্ত, আপনি নির্বাচনের পথে হাঁটবেন না, ক্ষমতায় যেতে চান, জনগণের জন্য কাজ করতে চান, ইজ ইট পসিবল? তাহলে আপনি নির্বাচনের পথে হাঁটতে হবে। এই যে বর্জনে অর্জন কি, আপনি রাগ অভিমান করতে পারবেন কিন্তু ক্ষমতায় যেতে পারবেন না। এবং জনগণ কিন্তু, দেখুন, আমরা তো এই আলোচনা আনছি না, যে কথাটা আছে যে বিএনপির তরফ থেকে সবসময় বলা হয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে চান না, সেই কথাটাই কিন্তু বারবার এখন বলছেন এরা। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে। লক্ষ্য করে দেখেছেন, এই নির্বাচনও কিন্তু আমরা অভিযোগ করেছি কিছু বিষয়ে। আমরা তো স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ করি না, স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ করি না, আমরা করেছি নির্বাচন কমিশন। আপনার কি মনে হয় যে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা মানে একদম স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালানোর সক্ষমতা রয়েছে, সরকারের এক ধরনের আপনি লক্ষ্য করে দেখেছেন নেই? এই গত 2 দিন যাবত যেটা নীল হরমোনিও বলেছেন, আমরা কৃতদাস হয়ে দেশ চালাচ্ছি, একটা ইঙ্গিতপূর্ণ কথা। কি হলে কথাটা বলতে পারেন? কতটা স্বাধীনতা থাকলে? এ দেশের ভোটাররা, জনগণ ভোট দিয়েছে, ক্ষমতায় আমরা এসেছি, ক্ষমতায় আছি, তাও কি ভ্যালিড কোশ্চেন আছে? আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এই 16 বৎসরে টানা থাকাতে দেশের যে মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাস্তব, শিক্ষা, স্বাস্থ্য, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশ করতে চাই, এটার সাথে মানুষ একাত্ম হয়েছে।
মানুষ একচেটিয়া ভোট দিয়েছে, এটা কিন্তু আলোচনায় আনছেন না। আপনি আপনার কথা শুরুর দিকে একটা কথা বলেছেন যে তরুণ ভোটার যারা বিশেষ করে জেনজি, যাদের বয়স 18 পর থেকে 27, 25, 30-এর মধ্যে, তাদের জন্য কি এক ধরনের চিন্তার জায়গা আপনারা করেন কখনো? যারা দেখুন, আমরা প্রত্যেক নির্বাচনেই, কারণ আমরা মনে করি 7 থেকে 12% নতুন ভোটারদের যে খোরাক, এটা কিন্তু আমরা দিতে পেরেছি ডিজিটাল বাংলাদেশ। তাহলে তারা মানে ভোট দিতে পারবো, ভোট দেওয়া তো একটা উৎসব মুখর ব্যাপার, নতুনদের জন্য আরো বেশি উৎসব। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আমরা ভোট কেন্দ্রে দেখছি না, সেটাও এক ধরনের ব্যর্থতা কিনা, রাজনৈতিক ব্যর্থতা কিনা। আমরা এই প্রসঙ্গে কথা বলবো, বিরতি নিতে হচ্ছে আবার। প্রিয় দর্শক, নিচ্ছি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাসের 7 দিনের আয়োজন। আমরা কথা বলছিলাম রাজনীতির নিয়ে, এই সময়ের রাজনীতি নিয়ে। আমি একটু আবু আলম শহীদ ভাই আপনার কাছে আসতে চাই। আমি যে প্রশ্নটি করেছিলাম অ্যাডভোকেট রেজুল কবিরের কাছে, যে জেএনজি যারা এই সময়ের একদম তরুণ ভোটার যারা, তাদেরকেও আমরা দেখছি যে ভোট কেন্দ্রে ওইভাবে যাচ্ছেন না, এবং সামগ্রিকভাবে রাজনীতির প্রতিও এক ধরনের উদাসীনতা তাদের তৈরি হচ্ছে। এই ব্যর্থতাটা কি আমাদের রাজনৈতিক দলগুলোর কিনা? অবশ্যই রাজনৈতিক দলের ব্যর্থতা, এবং এটা খুবই একটা বিপজ্জনক সংকেত আমাদের জাতির জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের উন্নয়নের জন্য, বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক সংকেত যে আমাদের তরুণ ভোটার বা ভোটাররা যদি আপনি ইন্টারেস্টেড না হয়, 40% ভোটার তারা যদি ভোট দিতে না যায় এবং ভোট দিতে যাচ্ছে না, এবং এই মানুষগুলো, এই তরুণ সমাজের তাদের বেকারত্ব আছে, তাদের চাকরি বাকরিও নাই। তো এখন এই তরুণ সমাজ কোন দিকে চলে যাবে, এটা নিয়ে একটা আশঙ্কার বিষয় আছে। এটা রাজনীতিবিদদের ভাবতে হবে এবং তাদের ভাবনার মধ্যে এটা আনতে হবে যে তারা কেন তরুণ সমাজকে ভোটে আকৃষ্ট করতে পারছেন না, এবং পারছেন না। এর কারণ তো পরিষ্কার, কারণটা হলো যে একটা বড় দল নির্বাচনে আসছে না, এবং সেই বড় দল নির্বাচনে না আসার জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না। তো যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, যেখানে আপনি আপনার ভোট দিয়ে নির্বাচিত করবেন না কাউকে, আপনি মনে করছেন যে আমার ভোটের দরকার নেই, ওটাতে এমনি এমনি হয়ে যাবে, সেখানে মানুষ নির্বাচনে যায় না। এটা একটা খুবই, সেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আসলে পথটা কোথায়? আমরা দেখছি যে দুটি পরস্পর বড় দলে কিন্তু বিপরীতমুখী অবস্থানে দীর্ঘ সময় ধরে রয়েছে। এটাকে আসলে একটা জায়গায় কিভাবে আসবে? এটা তো আপনি আলোচনা করে তাদেরকে আনতে পারবো না, এবং জনগণেরও এখানে কিছু করার নেই, কেন রাজনীতিবিদদের হাতেই রাজনীতি। তাদেরকে নির্ধারণ করতে হবে যে তারা বাংলাদেশকে কোন পথে নিয়ে যেতে চান। এখন তো নানান কথা আলোচনা হচ্ছে, অথচ সংবিধান বলে যে জনগণের সকল ক্ষমতার উৎস। আপনি থাকুন আমাদের সাথে, অ্যাডভোকেট রেজুল কবির। যে জায়গাটা, এই যে আমি তরুণ ভোটারদের কথা বললাম, এই যে তরুণরা যে রাজনীতি বিমুখ, সেখান থেকে এক ধরনের নেতৃত্ব সংকট অদূর ভবিষ্যতে তৈরি হবে কিনা? কারণ রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদের কথার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো উঠে আসে বিভিন্ন সময়। আপনি কি মনে করেন? না, এটা কিন্তু ঢালাওভাবে বলা যাবে না যে তরুণরা রাজনীতি বিমুখ, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে তো রাজনীতি আছে। আমরা যেটা বলি, যে আমরা যে ডিজিটাল বাংলাদেশ যেটা বলি, এটার সুফল কিন্তু তরুণ প্রজন্ম পাচ্ছে। তারা পড়াশোনা থেকে শুরু করে সামাজিক মাধ্যম সবকিছু কিন্তু এখন এটার মধ্যে পাচ্ছেন, এবং এরা বুঝতে পারছে যে এটা কিন্তু মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের দেওয়া প্রাপ্তি এটা। কারণ যুগের সাথে তাল মিলিয়ে যেতে হবে। আমরা যখন ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিই, তখন কিন্তু অনেকে এটা নিয়ে হাস্যরস করেছিলেন, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হবে। আপনারা লক্ষ্য করে দেখেন, আমাদের যে জাতীয় পরিচয়পত্র এনআইডি প্রজেক্ট, এই ডাটাবেসটা কিন্তু বিশ্বের অনেক দেশে নাই। আমাদের একটা মোবাইল ফোন নিলে কিন্তু আপনাকে এনআইডি লাগবে, আপনি একটা ডাটাবেসে চলে আসছেন। 17টা জিনিস এটার মাধ্যমে হবে স্মার্ট কার্ড বিতরণের পর। এই যে বিষয়গুলো, এটা সুফল তো অনেকেই পাচ্ছেন। এই যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র ডাটা ভিত্তিক হয়ে যাওয়া, মানে 17 কোটি লোক বলেন, সবাইকে একটা ইয়েতে নিয়ে আসা, আমরা অনেক দিকে এগিয়েছি, কিন্তু রাজনীতিতে কতটা এগিয়েছি না। দেখুন, এটা যদি বলেন এটা অন্য আলোচনা। রাজনীতির চেয়ে বিশ্ব এখন অর্থনীতি বেশি এগোচ্ছে, অর্থনীতির সংজ্ঞায়, তাই না? আমরা বাংলাদেশ ছোট রাষ্ট্র, 17 কোটি লোক। লক্ষ্য করে দেখেছেন আমাদের রপ্তানি বাজারটা কিন্তু প্রশস্ত বড় হয়েছে, অর্থনীতির খাতটা অনেক বড় হয়েছে।
বাজেট বেড়েছে, অর্থাৎ একটা ভালো অবস্থানে আমরা যেতে পেরেছি। একসময় আমরা চীনের কথা শুনতাম, ভিয়েতনামের কথা শুনতাম, তাদের সাথে কন্ট্রাস্ট করি কি আমরা এই গার্মেন্টস সেক্টরের রপ্তানি বাজারটা ধরে রাখতে পারি নাই? চালিয়ে যাচ্ছি না। বৈশ্বিক বিপর্যয় করোনার সময় অনেক কথা বলেছেন, গার্মেন্টস সেক্টর বন্ধ করে দিতে, এই করতে সেই করতে। দেখেন তখন যদি আজকের প্রধানমন্ত্রী সময়মত প্রণোদনা না দিতেন, প্যাকেজ ঘোষণা না করতেন, সেই বাজারটিকে আমরা পেতাম। আজকে ডলার নিয়ে অনেক কথা হচ্ছে, এটার প্রভাব পড়ছে সবার উপর, আমরা অস্বীকার করব না, তো বাস্তবায়ন নির্গিত করতে হচ্ছে। তারপর ডলারের প্রসঙ্গে যখন আসলেন, সেটা আমি বলছি আমি ব্যাংকিং সেক্টরের লোক না, যেটা বুঝি যে এটার এফেক্ট পড়বেই। আমদানিকারকরা দাম বাড়াবেন, রপ্তানিকারকরা বেনিফিট পাবেন, কিন্তু বেনিফিট দিবেন না, এই তো বাস্তবতা। সার্বিকভাবে অর্থনীতি, হ্যাঁ অর্থনীতি বড় হয়েছে, কিন্তু অর্থনীতির কিন্তু বেশ কিছু কষাঘাতও আছে। আমরা দ্রব্যমূল্যের কথা যদি জানি, ডলার মূল্যের কথা জানি, বল রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এটাও বলেন যে এই যে একতরফা নির্বাচন এবং দলের অন্য দলের প্রতিনিধিত্ব না থাকায়, এটার কারণেও এই বিষয়ে এখানে চেইন অফ কমান্ড ব্রেক হচ্ছে। দেখুন, যারা সরকারে আছে তাদের দায়িত্ব হলো সরকারের থেকে 5 বছর পর নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচন করানো, এটা তো কোনো বিকল্প নাই। এখন আপনারা চাইবেন নির্বাচন যেন না হয়, তো নির্বাচন না হলে কি হবে? অনির্বাচিত সরকার, আমি যেটা আগে বলেছি, আমাদের কি সেখানে যাওয়ার কোনো সুযোগ আছে? হয়তো একেবারেই নেই। আমি এখানে নীলোফার মনে আপনার কাছে আসতে চাই যে এই যে আমি একটু আগে যেটা বললাম যে আপনারা আন্দোলন শুরু করেছিলেন দ্রব্যমূল্য, বিশেষ করে জাতীয় নির্বাচনের পরে দ্রব্যমূল্য, ডলার মূল্য এগুলো নিয়ে, কিন্তু সেটাও খুব বেশি দূর এগোতে পারেননি। সেটাও রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক দুর্বলতা কিনা আপনাদের? দেখেন, আমাদের যদি সাংগঠনিক দুর্বলতা থাকতো, আমাদের দলে এত কর্মী থাকতো না, এত সাপোর্টার থাকতো না। আপনি দেখেন যে সরকার যদি উন্নয়নের কাজ করে, তাহলে সরকারকে জনগণ খুশি হয়ে ভোট দিতে যাওয়ার কথা। একদিন এক বেলায় তো ভোট দিবে, সেখানে না যাওয়ার অর্থ কি? আমি তোমাকে ম্যান্ডেট দেব না। আমরা বলেছি, আমাদের কথা শুনেছে, তো আমাদের সাংগঠনিক দুর্বলতা এখানে নাই। আমাদের সাংগঠনিক দুর্বলতা অত্যন্ত সবল। কিন্তু আমি আপনাকে বারবার যে কথাটা বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের হাতে নাই। এই জিনিসটা আপনাকে যত কঠিন, সত্য যত বড় কঠিন, সেই কঠিনেরই ভালোবাসলাম। এটা আমি আপনার সময় বলবেন কাইন্ডলি। এটাই সত্যি, বাংলাদেশ জিও পলিটিক্সের অতলে হারিয়ে গেছে, আর কিছু বাংলাদেশের অপশক্তির মানুষগুলোর সহযোগিতায় অতলে হারিয়ে গেছে। সেই অতল থেকে খুঁজতে গেলে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু বিপথে যায় নাই। বাংলাদেশের জনগণ এখনো যে বিপথে যায় নাই তার বড় প্রমাণ, তারা ভোট দিতে যায় না। বিএনপি তো আপনি এই যে তরুণ ভোটারদের কথা বললেন, বিএনপি যেদিন ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে 1-11, তখন যে ভোটারদের যে ছেলে মেয়েদের বয়স 2, 3, 4 ছিল, তারা এখন ভোটার। তারা কিন্তু বিএনপির কর্মকাণ্ড জানে না, তারা আওয়ামী লীগকে দেখেছে। এই যে দীর্ঘ সময় আওয়ামী লীগকেই দেখেছে। আওয়ামী লীগকে যদি দেখে থাকে, আওয়ামী লীগ এত উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক একটার পর একটা আরেকটা ব্যাংকের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, ডলার হারিয়ে যাচ্ছে। ডলারের রেট একদিনে পৃথিবীর কোনো দেশে 7 টাকা সরকার থেকে বাড়ায় কিনা এটা আপনি জানেন? এটা বাংলাদেশেই সম্ভব। এই 7 টাকা আপনার ডিমের দাম হালিতে 20 সেন্ট কমার জন্য আমি আরো 20 বছর আগের কথা বলছি, ব্রিটেনের অর্থমন্ত্রী পদত্যাগ করে কমার জন্য। কেন কমলো? তার ব্যালেন্সটা থাকলো না। আর এই দেশে 7 টাকা বেড়ে গেল একদিনে ডলারের দাম সরকারিভাবে। তাহলে আপনি বুঝেন আমি যে জায়গাটায় ছিলাম, শক্ত অবস্থানে তৈরি করতে পারছি। আমি যে জায়গায় ছিলাম, এই তরুণরা তো আমাদের দেখে নাই, জিয়া রহমান সম্পর্কে জানে না, খালেদা জিয়া সম্পর্কে জানে না, তারেক রহমান সম্পর্কে জানে না। কারণ বাংলাদেশের সমস্ত বই খাতা থেকে এই নামগুলো তুলে দেওয়া হয়েছে, বাংলাদেশের সব জায়গা থেকে, সবখান থেকে তুলে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। তারপরে এই তরুণরা ভোট দিতে যায় না কেন? আপনি আমাকে বলেন। উন্নয়নের জোয়ারে যদি চরমভাবেই ভেসে যায়, তাহলে আজকের তরুণরা যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, আগামী দিনের যদি রাষ্ট্রনায়ক হয়, এই তরুণরা কেন ভোটার বিমুখ? এই তরুণদের জন্য আপনাদের কর্ম পরিকল্পনাটা কি? আমাদের পরিকল্পনা তো আছেই। আমরা এখানে সফল। আমরা তরুণরা ভোটে যাচ্ছে না, এটাই আমাদের সফলতা। আমি যদি আপনাকে বলি,
এইটাই আমাদের সফলতা। কারণ আমার সম্পর্কেই জানে না, তারপরেও ওই তরুণটা যারা সবকিছু বিস্তার করে আছে জালের মতো, মানে আপনারা বলতে চাচ্ছেন যে তাদের বলয়ের বাইরে তারা, আপনারা এটা আপনাদের সফলতা। আমরা আসবো, আমাদের শেষ বিরতিটা নিতে হচ্ছে। শহীদ ভাই আপনিও থাকবেন আমাদের সাথে, আমরা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। এই পর্যায়ে আমি কথা বলতে চাই, আমাদের সাথে যুক্ত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান। শহীদ ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে আলোচনা হয়েছে অনেকটাই সেখান থেকে, যে বিএনপি দীর্ঘ সময় ধরে নির্বাচনের বাইরে এবং আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে বলা হচ্ছে বিএনপির তরফ থেকে যে একতরফা নির্বাচন করছে, এতে আসলে দুইজনের কি লাভবান হচ্ছেন নাকি আসলে দুইটা দলই ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি তো কোয়ালিফাইড পারসন না যে বিএনপির ক্ষতি কি হচ্ছে সেটা তো তাদের অ্যানালাইসিস করার ব্যাপার, আওয়ামী লীগের জায়গা থেকে হচ্ছে তারা অ্যানালাইসিস করবেন। বাট নাগরিক হিসেবে আমি যেটা মনে করি, দুই দল আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুইভাবে, এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং গণতন্ত্র উন্নয়ন কিন্তু একই মুদ্রার এপিঠ ওপিঠ। গণতন্ত্র না থাকলে, গণতন্ত্র চর্চাটা না থাকলে উন্নয়ন কিন্তু সাস্টেনেবল হবে না। এবং এই যে আমাদের ডিফ্র্যাঞ্চাইজ হয়ে যাচ্ছে দেশের 40% মানুষ এবং তাদের মধ্যে তরুণ সমাজ আছে, এইটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিক। এটাকে চিন্তা করতে হবে, এই চিন্তা করে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। কাউসার সাহেব যেটা বললেন যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আছে, হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আছে, উনি কেমন রাজনীতি আছে উনি জানেন। এবং বিশ্ববিদ্যালয়ে কোনো গণতন্ত্র নেই, বিশ্ববিদ্যালয়ে কোনো ভোট হয় না। এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা ভোট করতে পারি না বা কলেজে ভোট করতে পারি না, তো কোথা থেকে তরুণ নেতৃত্ব গড়ে উঠবে? সুতরাং ওই যে এইরকম রাজনীতি যে থাকা, এটাকে আসলে রাজনীতি বলা। আসলে সেই সিদ্ধান্তগুলো রাজনৈতিক সিদ্ধান্ত থেকেই আসতে হবে নিশ্চয়ই। আমাদের সময় থাকলে আরো কথা বলা যেত। রাজনীতিবিদদেরই সিদ্ধান্ত নিতে হবে, রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে। তারা দেশকে ভালোবাসলে, বিবেক দিয়ে, নৈতিকতা দিয়ে তারা সিদ্ধান্ত নেবে। জি শহীদ খান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে একই প্রশ্ন করতে চাই যে আপনারা নির্বাচনের বাইরে থেকে একদম আপনার ব্যক্তিগত অভিমত জানতে চাই, কি ধরনের ক্ষতি হচ্ছে বলে মনে করেন, নাকি লাভবানই হচ্ছেন? আমি শহীদ সাহেবের শেষ কথাটা থেকে বলতে চাই যে উনি শেষে যে লাইনটা বলেছে এটা ঠিক বলেছেন, যেটা যে ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্ষতির পাশাপাশি বাংলাদেশের রাজনীতিবিদদেরও ক্ষতি হচ্ছে। কেউই কিন্তু শান্তিতে নাই। যে একচেটিয়ে নিয়ে বলছেন যে ৭৫-এর পরে থেকে এই পর্যন্ত সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, এক দল, এক নির্বাচন, এক ব্যক্তি, উনি এই মন্তব্য করেছেন। এখন এটা কি সত্যি? তাহলে তো গণতন্ত্র হয় না, গণতন্ত্র এখানে অকেজো। যদি এইটা সবচেয়ে সুন্দর নির্বাচন হয় তাহলে গণতন্ত্র অকেজো, কারণ এখানে কোনো দল ছিল না, এক ব্যক্তির এক দল, আর জাতীয় পার্টিকে জোর করে ২৬টার মধ্যে 11টাতে জিতিয়ে আনা হয়েছে। জাতীয় পার্টি নিজেও জানে না, এটার ভিতরেই এটা লুকিয়ে আছে। তো এই জন্য বলছি যে এই একতরফা নির্বাচন যতদিন থাকবে ততদিন জাতি ক্ষতিগ্রস্ত হবে। একতরফা নির্বাচন যতদিন থাকবে, যাদের বিবেক আছে, যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং ওইখানে রাখতে চায় দেশটার জন্য, তারা নির্বাচনে যাবে না, যেতে পারে না। কারণ আপনার স্বৈরাচার আর গণতন্ত্র একসাথে চলে না। কথা হয়তো আরো অনেক বলা যেত। আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। সময় প্রায় শেষ হয়ে গেছে। অ্যাডভোকেট কাউসার ভাই, একই প্রশ্ন আপনার কাছে, যে আপনারা এই যে আপনাদেরকে বলা হচ্ছে যে একতরফা নির্বাচন করছেন, তাতে করে আসলে কত? আমরা কিন্তু নির্বাচন করার চেষ্টা করছি, একতরফা হোক দুতরফা হোক। আপনারা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তাদের মুখে আজকে সেই সবক আমাদের শুনতে হয়। এবং তারা এখন নির্বাচনের পথে হাঁটছেন না, তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক। হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল, তাদের কাছ থেকে আমাদের এই সবক নিতে হচ্ছে। দুর্ভাগ্য এটা। আমরা হয়তোবা নতুন কোনো দলের গড়বে, তারা এই স্থানটা পূরণ করবে যারা নির্বাচনের পথে হাঁটছেন না। মানে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে সবাইকে। আপনারা এই ধরনের অভিমত ব্যক্ত করতে চান, কথা হয়তো আরও বলা যেত, আমরা বলবো হয়তো আমাদের এই আলোচনার ধারাবাহিক অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, সাথে আবু আলম শহীদ খান, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকবার জন্য। দেখা হবে আবারও।